আজ রবিবার, ছুটির দিন। পুরো দিনটাই ফাঁকা। সকাল থেকে ঘরে বসে কিছু দরকারি কাগজপত্র দেখছিলাম। উফ, কি জ্বালা! এই রবিবারও শান্তি পাওয়ার কোনো জো নেই। বাড়ির সবাই কেমন যে আছে তারও তো কোনো খবরই নেই। কি জানি সকাল থেকে ঘরে বসে বসে কখন যে বেলা গড়িয়ে এলো বুঝতে পারলাম না। হঠাৎ কলিং বেলের আওয়াজ। দরজাটা খুলেই দেখলাম হরে কৃষ্ণ মশাই, কি করাচ্ছে? হ্যাঁ, এই যে দেখছেন সত্যবাবু, ইনি আর কেউ না, ইনি হলেন এই ঘরের মালিক। এনার একটাই সমস্যা, মাসের 1 তারিখ আসার আগেই এনার ভাড়া দিতে হয়। না, তেমন কিছু না, এই কিছু দরকারি কাগজপত্র দেখছিলাম। বুঝলাম। তা আমার দিকটাও তো একটু ভাবুন। হরে কৃষ্ণ, আপনার মানে? কিছু বুঝলাম না সত্যবাবু। কিছু বুঝলেন না? এই ঘরের ভাড়া কথা বলছি। 2 মাসের ভাড়া তো বাকি পড়ে গেছে। কোনো ধারণা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, ভাড়াটা আমার মনে আছে সত্যবাবু। হরে কৃষ্ণ, মনে আছে তাহলে? কবে দেবেন সেটা আগে বলুন। এই মাস আসলেই তো 3 মাসে ভাড়া হবে। আহা, আপনি এত চটে যাচ্ছেন কেন? আমি এই মাসের মধ্যেই সব টাকা মিটিয়ে দেব। ওসব কিছু জানি না। হরে কৃষ্ণ, এই মাসের মধ্যে সব টাকা মেটাতে পারলেই থাকবেন, নয়তো ভালোই ভালো কেটে পড়বেন। যা বাবা, এ কি সমস্যায় পড়লাম! এই সত্যবাবু মানুষটা দেখছি ততটা সুবিধার নয়। অনেকদিন পর বাবার ফোন। হ্যাঁ, হ্যালো। বাবা, তোর বোনের বিয়ে লাগিয়েছি পরের মাসে। দাঁড়াও দাঁড়াও, বিয়ে লেগেছে মানে? আমাকে তো একবারও বলার প্রয়োজন মনে করলে না। না মানে বাবা, সব কিছু তো তাড়াতাড়ি হয়ে গেল, তোকে বলার সময়টুকু পাইনি বাবা। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারছি বাড়িতে ফেরার চেষ্টা করছি। আচ্ছা বাবা, তাড়াতাড়ি ফিরে আয়। আর হ্যাঁ, মনে করে কিছু টাকা পয়সা নিয়ে আসবি। ও নিয়ে তোমায় ভাবতে হবে না। আসবো না আসবো না করেও প্রায় 5টা বছর কেটে গেল। সেই চাকরির খোঁজে শহরে আসলাম, তারপর থেকে বাড়ি ফেরা হয়নি আর কখনো। হ্যাঁ, 5টা বছর তো আর কম নয়। তার ওপর নিজের বোনের বিয়ে বলে কথা। এই টিকিট টিকিট, ও দাদা টিকিট করবেন। এই যে, ও দাদা ভাই কোথায় নামেন? নাগেরপুর নামবেন, নাগেরপুর। নাগেরপুর, চলে আসুন চলে আসুন। এই যে, আপনি কোথায় নামবেন? বাস থেকে নেমেই গ্রামের রাস্তায় পা দিতেই যেন একটা আলাদা অনুভূতি মনের মধ্যে কেমন সাড়া দিল। চারিদিকটা কুয়াশায় ভরা আকাশ, মনে হচ্ছে আমার সেই পুরাতন দিনে যেন ফিরে আসলাম। রাস্তার পাশে থাকা সেই ছোট ছোট ল্যাম্পপোস্টগুলো যেন কোথায় হারিয়ে গেছে। আরে আদিদা না, কেমন আছো? কে ইনি? খুব চেনা চেনা লাগছে। কি হলো, চিনতে পারছো না? আরে আমি সিধু গো, তোমার ছোটবেলার বন্ধু। আরে ও, হ্যাঁ হ্যাঁ, তাই তো। তা তুই এত বড় হয়ে গেছিস, আর চেনা যায়? তা কেমন আছিস বল? এই কোনো রকম ভাবে চলে যাচ্ছে। তাই এত বছর কোথায় ছিলে? কোনো দেখা সাক্ষাৎ পাওয়া যায় না তোমার। আর বলিস না, সেই যে চাকরি সুবাদে গেছিলাম আর এই ফিরলাম। তা কি করিস এখন? সেই বাবার পুরাতন মুদিখানা দোকানটা চালাই, ওতেই আমাদের সংসারটা কোনো রকমে চলে যাচ্ছে। ও, তা ভালোই তো। দিয়ে আর ভালো, সেই কলের মতন চলে তা চলে না, খরিদ্দার আসে তা আসে না, সেই একই চলছে। তা বিয়ে করেছিস? দূর, আর বিয়ে? এ বিয়ে আর এ জন্মে হবে না আমার। তা কেন রে, কি হলো? সে অনেক বড় ঘটনা গো, এখন সময় নেই, চললাম। আরে এত ব্যস্ত কেন তুই? দাঁড়া, একটু কথা বলি। আর দাঁড়াবো না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, চলি।
সিধু কেমন একটা ব্যস্ততা নিয়ে তড়িঘড়ি করে চলে গেল। সত্যি গ্রামটা যেন কেমন শুনশান হয়ে গেছে। দু এক পা হেঁটে সামনে যেতেই দেখলাম সেই শ্যামল জ্যাঠার চায়ের দোকান। অনেক পুরাতন দোকান, লোকটা সেই আগের মতোই। আজও দোকানটা যেন তেমনই আছে যেমনটা আগে ছিল। হ্যাঁ শ্যামল জ্যাঠা, আমাকে একটা চা দাও না। আরে তুই আদি না, রাখাল কাকার ছেলে? হ্যাঁ, তুমি তাহলে চিনতে পেরেছো আমায়? হ্যাঁ, তোকে আবার চিনতে পারবো না? ছোটবেলায় তোরা সবাই কত আড্ডা মেরেছিস আমার দোকানে। তা শ্যামল জ্যাঠা, তুমি তো সেই আগের মতনই আছো দেখছি। কি যে বলিস, ওসব কথা বাদ দে। তা কোথায় থাকিস তুই এখন? অনেক দিন বাদে দেখা হলো। হ্যাঁ সুবোধ জেঠু, ওই কাজের সুবাদে ছিলাম বাইরে, প্রায় 6 বছর হয়ে গেল। আজই ফিরলাম। তা তোমার দোকানটা দেখে আর এড়িয়ে যেতে পারলাম না। ও, তা ভালো করেছিস। এই নে তো চা। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। তা শ্যামল জেঠু, তোমার চায়ের স্বাদটা তো সেই একই রকম রয়ে গেছে। কই গো বলছি শুনছো গা? কই গেলে তুমি? আসো দেখি। হ্যাঁ যাই, একটু দাঁড়াও, দোকানে খরিদ্দার আছে। ঠিক আছে শ্যামল জ্যাঠা, আসলাম তাহলে, ভালো থেকো। শ্যামল জেঠুর দোকান থেকে বেরিয়ে 2-4 বার হেঁটে এসে পড়লাম বাড়ির সামনে। এই যে পুরাতন বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের বাড়ি। কিন্তু কি এরকম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, কিছু বুঝতে পারলাম না। কৌতূহল নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালাম। বাবা, বোন, কোথায় রে? দরজা খোল। একটু অবাক হলাম, ঘর থেকে কোনো সাড়া পেলাম না। সবাই বাড়িতে আছে তো? না, কোথাও কি গেল সবাই? আবারও ডাকলাম, বোন, বাবা, কোথায় সবাই? দরজাটার গায়ে হাত দিতেই দরজাটা খুলে গেল। কি দরজা খোলা? এত বছর পর বাড়িতে পা রেখে মনের মধ্যে যেন এক আলাদাই শান্তি অনুভব হলো। কিন্তু সবাই গেল কোথায় জানি না। কেমন কেমন একটা দুশ্চিন্তা আমার মনকে ঘিরে ধরলো। বাড়িটার কি অবস্থা হয়েছে? সারাদিন ক্লান্তির পর কখন যে দু চোখ লেগে গেল কিছুই জানি না। হঠাৎ কারো ডাকার আওয়াজে চোখটা খুলে গেল। উফ, দেখলাম ঝাপসা দৃষ্টিতে সুমনা। ঝটপট উঠে বসলাম। বোন, তুই কোথায় ছিলিস এতক্ষণ? আর বাবা কোথায়? এই তো একটু বাইরের দিকে ছিলাম। তা বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। বাবা বাবা কোথায় আর যাবে? নিশ্চয়ই দোকানে আছে। কি দেখছি এসব? বাড়ির অবস্থা এরকম জরাজীর্ণ হয়ে আছে, চারিদিকে মাকড়সার জালে ভর্তি। ওইসব কথা বাদ দাও তো, তুমি এলে এতদিন পর। দাঁড়াও, চা নিয়ে আসি। ভারী অদ্ভুত লাগলো সুমনাকে দেখে। কি হয়েছে ওর? পুরো বাড়িটা এরকম শুনশানি বা কেন? দা ভাই, কেমন আছো তুমি আমাদেরকে ছেড়ে? আর ভালো, চলে যাচ্ছে কোনো ক্রমে। তা তোকে এরকম মনমরা লাগছে কেন? আমার কথা ছেড়ে দাও তো। তা তোমার কাজ ওখানে কেমন চলছে? আমার কাজ? হ্যাঁ, ওই পুরাতন মিলটাই আছি এখন। হঠাৎ কারেন্টটা চলে গেল। যা, কারেন্টটা চলে গেল তো। দাদা ভাই, তুমি বসো, আমি আসছি। অন্ধকারের মধ্যে সুমনা একটা মোমবাতি জ্বালিয়ে এনে টেবিলে রাখলো। তা তোর বিয়ের খবর কি? কোনো তোড়জোড় দেখছি না। বিয়ে? আমার বিয়ে? কে বললো দাদা ভাই? কেন, বাবা তো ফোন করে ডাকলো আমায় তোর বিয়ের জন্য। তাই তো বিয়ের কিছুদিন আগেই চলে আসলাম। সুমনা কেমন একটা দুশ্চিন্তা নিয়ে আমার দিকে তাকালো। আমার বিয়ের খবরটা তুমি ভুল শুনেছো দা ভাই। ভুল? বাবা কেন ভুল বলবে?
বিশ্বাস হচ্ছে না তো যাও তাহলে বাবার কাছ থেকে শুনে এসো। তড়িহড়ি করে ছুটে গেলাম বাবার দোকানের সামনে। চারিদিকে অন্ধকারের মধ্যে দোকানটায় টিমটিম করে লাইট জ্বলছে, কিন্তু বাবা কোথায়? তবে তবে যে সুমনা বলল বাবার দোকানে। এ এ কি হচ্ছে এখানে? আমার সারা শরীর ঠান্ডা হয়ে এলো। আমি আমি আবারও ছুটে বাড়ি ফিরে এলাম। এই বোন, কোথায় গেলি তুই? বাবা বাবা তো দোকানে নেই। এরপর যেন ঘোর অন্ধকারে ডুব দিল সময়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে, কিছুই দেখা যাচ্ছে না ঠিকঠাক ভালো করে। যেন জানালা দিয়ে একটা হালকা বাতাস ছুঁয়ে যাচ্ছে পুরো শরীরটাকে। আমার ঘরটা কখন যে ভূতের আস্তানায় পরিণত হয়েছে আমি কিছু বুঝতে পারলাম না। এ বোন, বোন, কোথায় তুই? এখানে এসব কি হচ্ছে? এক পা দুপা করে দরজার কাছে গেলাম। এই সুমনের দাদা কোথায় যাচ্ছে? পিছনের দিক থেকে একটা ভয়ানক আওয়াজ কানে এলো। পিছনে ফিরে তাকাতেই দেখলাম, সিধু তুই? এ কি অবস্থা? কি হয়েছে তোর? চুপ! আমার নাম নিবি না। তুই আর তোর বাবা এক একটা খাদান। মানে কি বলতে চাস তুই? না না, এই পরিবারের আর কাউকে বেঁচে থাকতে দেব না। আমি ভুলবো না আমার আর সুমনার সাথে কি হয়েছিল। কি কি হয়েছিল? আর আর তোর সাথে সুমনার কি সম্পর্ক ছিল? না বোঝার ভান করিস না। তুই আর তোর বাবা মিলে আমাদের সম্পর্কটা মেনে নিলি না। তোদের জন্য আজ আমাদের গলায় দড়ি দিয়ে মরতে হলো। তাই তোরে ফোন করে ডাকলাম তোর বাবার নাম করে। কি আমার বোন মারা গেছে নাকি? এটা এটা হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তোর আর তোর বাবার জন্য মরেছে। তোদের পরিবারের কাউকে বেঁচে থাকতে দেব না আমি। সিধুর বিভৎস চেহারা নিয়ে এগিয়ে এলো আমার দিকে। সিধু, আমি কিছু জানি না। আমি আমি তো বাড়ি ছিলাম না। তোরা সব এক একটা পাপী। তোর বাবাটাকেও মেরেছি, এবার তোকেও মারবো। পালিয়ে বাঁচবি ভেবেছিস? কি আমার বাবা বেঁচে নেই? ছেড়ে দে, ছেড়ে দে আমায়। মারিস না, মারিস না। দাঁড়াও সিধু, আমার কিছু বলার আছে। দাদা ভাইকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। বাবার দোষের সাজা দাদা ভাইকে দিও না। দাদা ভাই তো এইসবের কিছুই জানে না সিধু। না না সুমনা, তুমি আমায় বাধা দিও না। এদের সাজা এদের পেতে হবে। না, আমি বলছি তো তোমায় দাদা ভাইয়ের কোনো দোষ নেই। তুমিও বলছো ওদের ছেড়ে দিতে? হ্যাঁ, আমি বলছি তোমায় ছেড়ে দিতে। আর মনে রেখো, সবসময় আমি তোমার পাশে আছি। বোন, তোর এ কি অবস্থা হয়েছে? এত বড় ঘটনা ঘটে গেল, আমাকে একবারও কিছু জানালি না? আমি তোমাকে অনেক জানানোর চেষ্টা করেছিলাম দাদা ভাই, কিন্তু বাবা আমাকে একবারের জন্য জানাতে দেননি। এসব কি কি দেখছি আমি? এটা সত্যি না দুঃস্বপ্ন? তুমি যেটাই দেখছো সেটাই সত্যি দা ভাই। এটাই হয়েছে আমার সাথে। আমি চললাম, তুমি ভালো থেকো দাদা ভাই। এরপর ওরা দুজন কোথায় যেন মিশে গেল। ওদের দুজনকে ঘরের আর কোথাও দেখতে পেলাম না। নিজের উপর খুব ঘৃণা হলো। আজ আমার জন্য এত কিছু ঘটল। দেখলাম বাইরের চারিদিকটা পরিষ্কার আলোর রোশনি খেলছে। একটা পরিষ্কার সকাল দিয়ে শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়।